ডাকসু জাকসুতে সমন্বয়কদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। দেশের অবস্থা শেষ, কেন বললেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো, আশুলিয়া স্বামীর লাশ ঝুলছিল, বিছানায় পড়েছিল স্ত্রী মেয়ের মরদেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু জাকসুতে সমন্বয়কদের বিপর্যয়, চ্যালেঞ্জের মুখে এনসিপি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসের। এক বছর আগে যে তরুণদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের পছন্দের তালিকায় নেই, সে প্রশ্ন বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। অথচ গেল আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। যে কারণে অনেকেই ভেবেছিলেন আবু বকর মজুমদার, আব্দুল কাদেরের মতো প্রথম সারির সমন্বয়কদের নেতৃত্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ ভালো ফলাফল পেতে পারেন। ডাকসুর নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা বাকছাসের প্যানেলকে সমর্থন দিয়েছিলেন। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে তরুণদের নিজেদের জনপ্রিয়তা জাহির করার সুযোগ ছিল নবীন এই রাজনৈতিক দলের সামনে। কিন্তু ডাকসু জাকসুতে বাকছাস প্যানেলের ভরাডুবিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বর্তমানে এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল যেমন বলছেন, যদি বাকছাস সেই ঢাকা ও জাহাঙ্গীরনগরে ভালো ফল করতে পারত, তার ইতিবাচক প্রভাব এনসিপির রাজনীতিতেও পড়ত। তবে তারা এটিও মনে করছেন যে গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কিছু কিছু কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে, যে কারণে হতাশাজনক ফলাফল এসেছে ডাকসু কিংবা জাকসুতে। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা ছাত্র সংসদ নির্বাচনের জন্য সরব থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই তাদের মধ্যে বিভক্ত বেড়েছে। যেমন ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর দেখা গেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির কেউ কেউ আলাদা তিনটি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে। পরবর্তীতে সে বিরোধ মেটানোর চেষ্টা করলেও ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদে জয় পায়নি বাকছাসের নেতৃত্বাধীন প্যানেল। ডাকসুতে বিভিন্ন পদে বাকছাস প্যানেলের প্রার্থীদের ভোটও পেয়েছে অনেক কম, প্যানেলগত অবস্থানের দিক থেকেও সেই চতুর্থ কিংবা পঞ্চম। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ছোট দুটি পদ জয় পেয়েছে বাকছাস প্যানেলে। বড় দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ও কিছু কিছু নেতাকর্মীর নেতিবাচক ইমেজকে দায়ী করছে এনসিপি নেতারা। এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব বলেন, একে তো প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল, অন্যদিকে বাকছাটের সাংগঠনিক কাঠামোও ছিল দুর্বল, যে কারণে আশানুরূপ ফল পায়নি এনসিপি। অন্যদিকে গণঅভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে বলেও মনে করছেন দলটির নেতাদের কেউ কেউ। এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনার খুব কাছাকাছি চলে গিয়েছিল, তাদের অনভিজ্ঞতা, অক্ষমতা কিংবা তাদের নিয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে, ফলে একটা বিতর্কিত ইমেজ তৈরি হয়েছে যার প্রভাব পড়তে পারে এই নির্বাচনে। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে এনসিপি নেতাদের কেউ কেউ জড়িয়েছেন, যার কারণে ছাত্রদের এই সংগঠনটির ভোটে প্রভাব পড়েছে বলেও দলটির নেতারা মনে করছেন। দেশের অবস্থা শেষ, কেন বললেন রুমিন ফারহানা। মব প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন, সরকার চায় মব থাকুক, এতে সরকারের অনেক লাভ। রুমিন ফারহানা বলেন, দেশের অবস্থা শেষ, আপনি দেখেন 370টা না 380টা মব হয়েছে গত 365 দিনে। 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না। গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, তারা দেশ ছেড়ে দিতে চাইছে, যোগ করেন এই বিএনপি নেত্রী। বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুমিন ফারহানা বলেন, এই যে 365 দিনে 370টা মব হলো, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চায় মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ।
এই সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই, সরকারের তো কোনো দল নাই, সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা করতে চায় কিন্তু করতে পারে না। মব দিয়ে সেই কাজটায় প্রেশার তৈরি করার একটা ভান করে, শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার সেই কাজটা করে। এক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন। নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয়, বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না। আশুলিয়া, স্বামীর লাশ ঝুলছিল, বিছানায় পড়েছিল স্ত্রী মেয়ের মরদেহ। সাভারের আশুলিয়ায় একই ঘর থেকে মা, বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাড়ির গৃহকর্তার লাশ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও কন্যা সন্তানের লাশ বিছানার ওপর থেকে উদ্ধার করা হয়। রাত 8টার দিকে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানা হামিম গ্রুপের 3 নম্বর গেট সংলগ্ন বাসা থেকে লাশগুলো উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। নিহতরা হলেন রুবেল আহমেদ, তার স্ত্রী সোনিয়া আক্তার ও তাদের 5 বছরের কন্যা সন্তান জামিলা। তাদের বাড়ি বগুড়ায়। এদের মধ্যে রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী সোনিয়া তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে আব্দুল কাদের দেওয়ানের টিন শেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। বিকেলে ওই বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে 3 জনের লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে সন্তানের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং স্বামী রুবেলের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে প্রতিবেশীরা। তবে স্বামী রুবেল কী কারণে স্ত্রী সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নরসিংহপুর এলাকার আব্দুল কাদের দেওয়ানের বাড়ির একটি কক্ষ থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় এবং বাকি 2 জনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সাংবাদিকদের বাবর, ভারতে হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে দেশে। ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।